আসসালামু আলাইকুম। এদেশের সরকারি কর্মকর্তাদের দুর্নীতির গল্প নতুন কিছু নয়, কিন্তু বেনজির আহমেদের মতন একজন মাতাল, নেশাগ্রস্ত, চোর, ডাকাত, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ, খারাপ মানুষ, প্রকৃত খারাপ মানুষের যে ধরনের গুণাবলী থাকা দরকার, সেই গুণাবলী সম্পূর্ণ একজন নিম্ন রুচির মানুষকে কিভাবে পুলিশের মতো একটি প্রধানের পদে বসানো হয়। আসসালামু আলাইকুম। বেনজিরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা নেই, তিনি যে কোনো দেশে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী। একটা ভাষ্য পাওয়া গেল যখন বেনজিরের দেশ ত্যাগ নিয়ে নানা রকম বক্তব্য হচ্ছে, বলা হচ্ছে যে কিভাবে সম্ভব এত অভিযোগ থাকার পর যখন নাকি তদন্ত। বেনজির ইস্যুতে এখন আমরা অনেকেই কথা বলছি, আমরা কলাম লিখছি, আমরা এই যে আমার মতো ভিডিওতে কথা বলছি, টক শোতে গিয়ে কথা বলেছি, নিজেদের মধ্যে আড্ডায় আলোচনায় কথা বলছি। বেনজির আসলে একটা ফেনোমেনন এবং এটা নানা রকম বিচার বিশ্লেষণ হওয়া আমাদের সমাজে খুবই জরুরি আমি মনে করি। সম্প্রতি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মিডিয়া পার্সন জনাব মাহফুজা নাম, আমরা চিনি তাকে, ডেইলি স্টারের সম্পাদক, অত্যন্ত বিখ্যাত একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সন্তান। তিনি কিছু কথা বলেছেন বেনজির ইস্যুতে, আমাদের অনেকের সামনে ভিডিওটা এসছে, ভিডিওটা আমি আমার মন্তব্যে দিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে স্ট্রংলি সাজেস্ট করবো এই ভিডিওটা একটু দেখবেন। বেনজির নজিরবিহীন, মানুষের নজিরবিহীন দুর্নীতি, তাই না? একই সঙ্গে সাবেক সেনাপ্রধান, তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে সাবেক সেনাপ্রধান। আরেকজন এমপি, তাদের তথাকথিত এমপি, তাকে কলকাতা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। থাকা দরকার সেই গুণাবলী সম্পূর্ণ একজন নিম্ন রুচির মানুষকে কিভাবে পুলিশের মতো একটি প্রধানের পদে বসানো হয় শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায়, আমরা ভেবে সত্যিই বিস্মিত। এবং যে বেনজির নামা তৈরি হচ্ছে বা হয়েছে, তার শেষটি কোথায়? অথবা বেনজির নামের যে অপরাধের মহাকাব্য রচনা হচ্ছে, তার এন্ডিংটি কোথায় আমরা জানি না। কেননা যুগান্তর যে ভয়ঙ্কর তথ্যটি আমাদের সামনে নিয়ে এলো, তা ভেবে সত্যিই আমরা বিস্মিত। পাসপোর্ট গ্রহণের ক্ষেত্রেও বা নবায়নের ক্ষেত্রে তিনি সীমাহীন জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তার সরকারি চাকরি থাকাকালীন সময়ে কখনোই তিনি নীল পাসপোর্ট গ্রহণ করেননি, অর্থাৎ সব জায়গায় তিনি সাধারণ মানুষ হিসেবে, বেসরকারি চাকরিজীবী হিসেবে তার পাসপোর্টগুলো নবায়ন করেছেন। এবং এগুলো করতে গিয়ে বিভিন্ন সময় তিনি ধরা পড়লেও সেগুলো উতরে গেছেন তার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে। এবং মজার বিষয় হচ্ছে, তার অঢেল সম্পদ গড়ার ক্ষেত্রে, টাকা পাচারের ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে পুলিশ পরিচয়ে তার দণ্ড প্রতাপ, তার ক্ষমতার অপব্যবহার করা হলেও পাসপোর্ট গ্রহণের ক্ষেত্রে তিনি ঠিক সেই পরিচয়টি একেবারে বিপরীতভাবে আড়াল করেছেন। পাসপোর্টের পরিচয়ের ক্ষেত্রে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ঠিক যেভাবে তার অপরাধী দুই ভাইকে জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট তৈরি করে দিয়েছেন, ঠিক সেভাবেই বেনজির আহমেদ তার পাসপোর্টগুলো নিয়েছেন। উদাহরণ হিসেবে যদি বলা যায় যে তার পুরনো যে হাতে লেখা পাসপোর্ট, সেটি নবায়নের তিনি আবেদন করেন 2010 সালের 11 অক্টোবর, এবং তিনি নীল রঙের পাসপোর্ট কখনোই নেননি। যাই হোক, এ সময় তিনি তার আসল পরিচয় বাদ দিয়ে সেখানে লেখেন প্রাইভেট সার্ভিস, পেশার জায়গায়। এবং 2010 সালের 14 অক্টোবর তার হাতে নবায়নকৃত MRP পাসপোর্টটি আসে, মেশিন রিডেবল পাসপোর্ট। এবং ওই পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল 2015 সালের 13 অক্টোবর। মেয়াদ পূর্তির আগেই তিনি আবার যথারীতি 2014 সালে পাসপোর্টটি নবায়নের জন্য ফের আবেদন করেন, সেটি তার হাতে আসে। এবং সে সময় তিনি দায়িত্বে ছিলেন পুলিশ কমিশনার পদে। এরপর সেই পাসপোর্টের মেয়াদ ছিল 2019 সালের 17 সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে 2016 সালে আবার তিনি নবায়ন করেন তার পাসপোর্টটি। সে সময় তিনি ছিলেন র্যাবের ডিজি। এবং ওই সময়ে যখন
পাসপোর্ট অধিদপ্তরের কোনো কোনো কর্মকর্তার চোখে সন্দেহজনক বলে মনে হয় যে এটি পুলিশের তৎকালীন আইজি বেনজির আহমেদের। তখন তারা পাসপোর্টটি আটকে দেন। র্যাব সদর দপ্তরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়, কিন্তু যেহেতু বেনজির আহমেদ র্যাবের ডিজি হন আর পুলিশ কমিশনার হন, তার ক্ষমতা তো একজন মন্ত্রীর চেয়েও ভয়ঙ্কর ছিল। মন্ত্রী আর কি, তার অনেক অনেক গুণ ক্ষমতার অধিকারী তিনি ছিলেন, যেহেতু তাকে দিয়ে সব ধরনের রাজনৈতিক পার্সপেক্টিভ সার্ভ করানো হয়। তার পদ ছিল অন্যরকম, তার ক্ষমতা ছিল অন্যরকম, তিনি ম্যানেজ করে ফেলেন। এবং যখন তিনি পুলিশের আইজি পদে অধিষ্ঠিত হন বা অধিষ্ঠিত করা হয়, তখনও তিনি লাল পাসপোর্ট গ্রহণ করেননি। তখন তো খুব স্বাভাবিকভাবে তার লাল পাসপোর্ট হওয়ার কথা, যেহেতু পুলিশ প্রধান হচ্ছেন সিনিয়র সচিবের পদমর্যাদার, এবং সিনিয়র সচিব পদধারী ব্যক্তিরা তো নিশ্চয়ই লাল পাসপোর্ট হোল্ড করেন, এবং লাল পাসপোর্টে তো অনেক ধরনের সুযোগ থাকে, সুবিধা থাকে, সেটিও তিনি গ্রহণ করেননি। আর এসবের মূলে কি কারণ হিসেবে কাজ করেছে? কারণগুলো তো যাতে তিনি নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে অন্য দেশে সুযোগটি নিতে পারেন। সরকারি পাসপোর্ট হলে তিনি সেই সুযোগ নিতে পারবেন না। তিনি যাতে অন্য দেশে সম্পদ করতে পারেন, তিনি যাতে অন্য দেশে টাকা পাচার করতে পারেন, তিনি যাতে অন্য দেশে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে, দেশ ত্যাগের ক্ষেত্রে সুযোগটি নিতে পারেন, এই কারণে তিনি লাল পাসপোর্ট তো দূরের কথা, নীল পাসপোর্টও গ্রহণ করেননি, যেটি সাধারণত সরকারি চাকরিজীবীরা, সাধারণ চাকরিজীবীরা সরকারের, তারা নীল পাসপোর্টটি গ্রহণ করে থাকেন। এই যে বেনজির আহমেদ, এই বেনজির আহমেদের আর কি বাকি আছে তার পরিচয় বের হতে? এবং এর আগে যেমনটি বলা হয়েছে বা আমরা জেনেছি, তার যে ক্লাব নেশা ছিল, রাজধানীর উত্তরা ক্লাব, বনানী ক্লাব, গুলশান ক্লাব, আশুলিয়া বোট ক্লাব, এবং প্রত্যেকটি ক্লাবের সদস্য হতে 1 থেকে 1.5 কোটি টাকার প্রয়োজন হয়। প্রত্যেকটি ক্লাবের সদস্য তিনি ছিলেন না। এখন এই টাকা কে দিয়েছে, তিনি নিজে দিয়েছেন না কে দিয়েছেন, যদিও তার কাছে 1-1.5 কোটি টাকা একেবারে এক গ্লাস পানির মতন। এবং আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, যখন একটি গণমাধ্যমে তার দুর্নীতির বিষয়ে গত মার্চের শেষের দিকে ভয়ঙ্কর রিপোর্টটি বের হলো, ঠিক তার 2 দিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। পুলিশের একটি বিশেষ অনুষ্ঠানে তিনি যে নীতিবাক্যগুলো আওড়াচ্ছিলেন, বেশ ভালো কথা, নীতিবাক্য আওড়াচ্ছিলেন, কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে উচ্চারণ, পুরোপুরি নিশ্চিতভাবে তিনি মাতালগ্রস্ত হয়ে, নেশাগ্রস্ত হয়ে তিনি তার বক্তব্য দিচ্ছিলেন। এটা স্পষ্ট সবার সামনে, এগুলো বানিয়ে বলে বা রূপকথার গল্পের মতো কিছু না। অর্থাৎ তিনি অলওয়েজ ড্রাঙ্ক থাকতেন। তার দুর্নীতির তো সীমা নেই। প্রথমে বলেছি, এর শেষটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। একে একে তার বিরুদ্ধে যে রিপোর্টগুলো বের হচ্ছে, অকল্পনীয়। এবং পুলিশের মধ্যে বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সদস্যের মধ্যে যে দুর্নীতি প্রবণতা, এগুলো নতুন কিছু নয়। এগুলো অন্য সরকারের সময় ছিল, যেটি সত্য কথা। কিন্তু তাই বলে এই না, এমন একজন ভয়ঙ্কর চরিত্রের মানুষকে আওয়ামী লীগ পুলিশ বাহিনীর প্রধানের পদে বসিয়েছে। শুধু পুলিশ বাহিনীর প্রধান নয়, আরো কত গুরুত্বপূর্ণ পদে তাকে অধিষ্ঠিত করেছেন। এবং আমার ধারণা যে এই ধরনের রিপোর্ট না বের হলে বা তার মুখোশটি উন্মোচন না করা হলে তাকে হয়তো সম্ভবত কোনো দেশের রাষ্ট্রদূত করা হতো, অথবা তাকে আগামীতে এমপি নমিনেশন দেওয়া হতো, হয়তো তিনি মন্ত্রীও হয়ে যেতে পারতেন। খুব স্বাভাবিক ছিল। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি জানতো না? এর আগে বলেছে, অবশ্যই জানতো, নিঃসন্দেহে জানতো। এগুলো লোকচুরির কিছু নেই। এগুলো যে গোয়েন্দা রিপোর্ট সরকারের শীর্ষ মহলে অবশ্যই দিয়েছে, এটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তার কারণ রাজনৈতিক বিরোধী যারা, তাদেরকে দমনের নামে সরকারকে সুবিধা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন সহ নানান ধরনের অপকর্মের যে সাক্ষী হিসেবে কাজ করেছেন, প্রত্যক্ষভাবে কাজ করেছেন বেনজির আহমেদ, তাকে এই কথা বলা যায় যে পুলিশের মধ্যে কারোর মধ্যে যতই সীমাহীন দুর্নীতি থাকুক না কেন, পুলিশ বাহিনীকে বিতর্কিত করার ক্ষেত্রে কফিনের শেষ ব্রেকটি ঠুকেছে আওয়ামী লীগ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।
ধন্যবাদ।